আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও সে আলোচনা করতে চাই এবং এজন্য তিনজন অতিথি আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি জনাব আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব জুনায়েদ, এরপরে রয়েছেন মার্দিয়া মমতাজ, শিক্ষক ও প্রকৌশলী, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা করতে চাই এবং যেটি নিয়ে আসলে রাজনীতির মধ্যেই সবশেষ যেটি আবার আলোচনায় এসছে দেখা যাচ্ছে, জনাব তারেক রহমান আজকে না, বক্তব্যটি আগে দিয়েছেন, আজকে ধারাবাহিকভাবে বিবিসি বাংলা সেটি প্রচার করছে। সেটি নিয়ে একটু শুরুতে জানতে চাই। জনাব আজিজুল বারী হেলাল, একটু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে তিনি বেশ কয়েকটি কথা বলেছেন, এইটি দিয়ে শুরু করি যে আওয়ামী লীগের রাজনীতিতে থাকা উচিত কিনা সেটি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, জনগণ চাইলে তাদের টিকে থাকার কোনো কারণ নেই, জনগণ না চাইলে তাদের টিকে থাকার কোনো কারণ নাই। একটু আপনার কাছে জানতে চাইছি যে আমরা যতদূর এখন পর্যন্ত যে অবস্থা, তাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার সুযোগ নেই, তাহলে কিসের ভিত্তিতে আসলে মানদণ্ডটা নির্ধারিত হবে যে জনগণ চাইছে কি চাইছে না? যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে বলতে চাই যে তারেক রহমান গত 2 দিন আগে বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকার দিয়েছেন। তার দুটো পর্বের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের রিপোর্ট অলরেডি বের হয়ে গেছে। এছাড়া আজকেও তিনি ফিনান্সিয়াল টাইমসের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকার প্রশ্নে এক জায়গায় আপনি বলছেন যে আওয়ামী লীগের কথা বলা হয়েছে, যে আওয়ামী লীগের আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করা বা দল হিসেবে বাংলাদেশের রাজনীতি করা, এই ব্যাপারে দেখেন তিনি একটা পরিষ্কার ধারণা দিয়েছেন যে আওয়ামী লীগের যে সমস্ত ইন্ডিভিজুয়ালস যারা বিভিন্ন ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত বা অন্য অন্য রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের সাথে জড়িত, তাদেরকে অবশ্যই আইনের সম্মুখীন হতে হবে, তাদের বিচারের সম্মুখীন হতে হবে। এই কথাটা বিএনপিও অনেকবার বলছে যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত ইন্ডিভিজুয়ালসদের আপনার শাস্তির আওতা আনতে হবে। ইভেন আওয়ামী লীগ দল হিসেবে যে সমস্ত গণহত্যার সাথে জড়িত, রাষ্ট্রীয় সম্পদের সাথে লুণ্ঠনের সাথে জড়িত, তাদেরকেও কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কারণ আমরা সবাই জানি যে আইসিটি যে অ্যাক্টে নতুন একটি বিধান রয়েছে যে রাজনৈতিক দলগুলোর বিচার। অর্থাৎ আমি মনে করি উনি যেটা বলেছেন যে এই সমস্ত অপরাধের ফলে জনগণ তাদেরকে যদি প্রত্যাখ্যান করে, জনগণ প্রত্যাখ্যান করতে গেলে জনগণের সামনে রায়ের প্রয়োজন হয়, তাই না? সেজন্য তিনি বলছেন যে নির্বাহী আদেশ বা কলমের খোঁচায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ফল যে ভালো হয় না, এবং এই বিধানও পৃথিবীর কোথাও আছে কিনা জানি না, এবং ফল যে ভালো হয় না তার প্রকৃষ্ট উদাহরণ হলো জামাতে ইসলামী বাংলাদেশ। তাকেও কিন্তু নির্বাহী ক্ষমতায় তারপরে কলমের খোঁচায় বন্ধ করতে চেয়েছিল। সুতরাং এই বিষয়টা আপনার জনগণের উপরেই ছেড়ে দেওয়া। জনগণ তো আর এখানে বিচার করবে না। আমাদের বিচারকরা যখন রায় দিবেন তখন জনগণের যে তাদের সম্মানে জনগণের কাছে যে প্রতিফলন হবে, সেটার ভিত্তিতে আওয়ামী লীগের রাজনীতি আপনার মানুষের কাছ থেকে মুছে যাবে। এইভাবে আওয়ামী লীগকে আপনি বিচার করতে পারেন। আরেকটা প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আপনার যদি উল্লেখ করেন যে উত্তরাধিকারের রাজনীতি বাংলাদেশে, উত্তরাধিকারের রাজনীতিতে তিনি কিন্তু বলেছেন যে আমাদের দেশের রাজনৈতিক কর্মীরা যে সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে আপনার রাজনীতিতে স্থান করে নেই, তারেক রহমানকেও কিন্তু একজন মানে রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ার পরে, সন্তান হয়েও তাকেও সেই সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে যেতে হয়েছে। তাকেও গ্রেফতার হতে হয়েছে, তাকেও নির্যাতিত হতে হয়েছে। ইভেন একজন রাজনৈতিক কর্মীর পরিবার যেভাবে আপনার এই গত 17 বছরে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত হয়েছে, বা কোনো সরকারের আমলে সরকারের রোশনালের পরে একটা পরিবার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার পরিবারও কিন্তু তিনি বর্ণনা করে সেইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ রাজনীতির মাঠে তিনি যে সরব উপস্থিতি, এবং তিনি বলছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে রাজনীতিতে বেড়ে ওঠে, তিনিও সেইভাবে বেড়ে উঠেছেন। কোনো রক্তের উত্তরাধিকার বা ভিত্তিতে তিনি রাজনীতিতে আসেননি।
তিনি দক্ষতা, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা দেখিয়ে রাজনীতিতে এসেছেন। আর একটা কথা আপনি বলেছেন, দেখেন চাঁদাবাজি বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল হিসেব, জি, সেটির উত্তর তিনি দিয়েছেন। তিনি দিয়েছেন যে আপনার গত 17 বছরে আমাদের যে বিএনপি এবং অন্য সমস্ত দলের রাজনৈতিক কর্মীরা বাড়িঘর ছাড়তে হয়েছে, তাই না? এই যে বাড়িঘর ছাড়লে যে শূন্যতা, সেই শূন্যতার জায়গা পূরণ করেছে হলো আওয়ামী লীগের সন্ত্রাসীরা, সেই জায়গাগুলো দখল করেছে। 5ই আগস্টের পরিবর্তনের পর তারা যখন আসছে এই জায়গাগুলো নিতে গেছে, তখন থেকে চাঁদাবাজি ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু বিএনপি এটা অ্যাড্রেস করছে, অ্যাকনলেজ করছে, এবং এই জন্য 7,000 নেতাকর্মীকে তিনি আইনের আওতায় এনেছে। যেমন দেখেন জামাত ইসলামী বাংলাদেশ, তার ইসলামী ব্যাংক দখল হয়ে গেছিল, সেটা সে ফিরিয়ে নিয়েছে। আপনি কি সেটাকে চাঁদাবাজি হিসাবে বলছেন না, কিন্তু বিএনপিকে বলছেন। তারপরেও বিএনপি এটাকে অ্যাড্রেস করছে। যে তারপরে দেখবেন আজকে ফিনান্সিয়াল টাইমসে উনি যে কথাগুলো বলছে যে আগামী সরকারটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ফিনান্সিয়াল টাইমস পরবর্তী বাংলাদেশটা কি, সেটি নিয়ে আমি আসছি। একটু যেতে চাই জুনায়েদ সাকি, একটু আপনার কাছে জানতে চাই। তার প্রশ্নে, বিবিসির প্রশ্নে, মানে সেখানে বেশ অনেক প্রশ্নগুলো এসছে। কিছুটা হেলাল ভাই বলছিলেন ছাত্র জনতার অভ্যুত্থান প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়েছিল, এবং বিবিসির প্রশ্নে অভ্যুত্থান শব্দটি বারবার বলা হয়েছিল। তবে জনাব তারেক রহমান তিনি অভ্যুত্থান শব্দটি তার উত্তরে একবারও ব্যবহার করেননি, তিনি বারবারই বলেছেন, কয়েকবার ব্যবহার করেছে, এবং প্রতিবারই তিনি জুলাই আন্দোলন বলেছেন। এটি কি আসলে এক ধরনের বার্তা দেয় যে বিএনপি এটাকে অভ্যুত্থান হিসাবে মানতে নারাজ, আন্দোলন হিসাবে দেখতে চায়? আপনারা কিভাবে দেখতে চান? ধন্যবাদ। সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমার মনে হয় না যে এটা হয়তো কথা প্রসঙ্গে উনি হয়তো তার একটা এক্সপ্রেশন হয়েছে, কেননা বিএনপি তো এটাকে গণ অভ্যুত্থান হিসেবে পার্টিগতভাবে ইতিমধ্যেই বহুবার তারা প্রথম দিন থেকে 5ই আগস্টেই যখন থেকে বিএনপি মহাসচিব নিজে বক্তব্য রেখেছেন, তারপর থেকে আনুষ্ঠানিকভাবে জনাব তারেক রহমান বহু বক্তৃতা দিয়েছেন, সেখানে বহুবার গণ অভ্যুত্থানের কথা এসছে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা এসছে। ফলে এইটা আমার মনে হয় যে কথার এক্সপ্রেশনে হয়তো একটা এসছে, সেটা নিশ্চয়ই কোনো সিগনিফিক্যান্টলি অভ্যুত্থানকে আন্ডারমাইন করে একটা কেবল আন্দোলন বলার জায়গা নয়। আন্দোলনের পরিসরটা তো অনেক বড় আর কি। জুলাই আন্দোলনটা আসলে একদিক থেকে দেখলে এটা কেবল জুলাইতেই সীমাবদ্ধ ছিল না, এটা যে দীর্ঘ প্রেক্ষাপট আছে সেই জায়গাটাও হয়তো আমাদের সকলেরই সামনে রাখা দরকার। কেননা ওই জুলাই মাসে যে ঘটনাটা ঘটেছে, আগস্টের 5 তারিখে এসে যে পরিণতিটা আমরা দেখেছি, সেইটার প্রেক্ষাপটে কিন্তু একটা দীর্ঘ 15 বছরের লড়াই আছে। বিশেষভাবে বলবো যে 14 সালের ওই 5ই জানুয়ারির একেবারে একতরফা বিনা ভোটের নির্বাচন, 153 আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে নেওয়া, নির্বাচনের আগেই সংসদ গঠন করে ফেলা, এবং ওইটা স্পষ্টতই আওয়ামী লীগ 11 সালে যখন ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের একটা গতিমুখ তৈরি করে দিল যে আমরা আসলে কোন পথে হাঁটছি, এবং তারা একটা কর্তৃত্ববাদী শাসনের দিকে যাবে এবং প্রয়োজনে একটা ফ্যাসিস্ট শাসন জারি করবে। সেটা 14 সালে এসে একটা ওই মার্ক টাইম পার করলো যে হ্যাঁ, তারা ওই ফ্যাসিস্ট শাসনের দিকেই যাবে, এবং তার জন্য প্রয়োজনীয় যে বিভাজন, যে ত্রাসের রাজত্ব, যেভাবে পুরো জিনিসটা সাজানো দরকার, একটা ন্যারেটিভকে সবার উপর চাপিয়ে দেওয়া, সেই সবগুলো জায়গার দিকেই তারা যাচ্ছিলেন। ফলে তার বিরুদ্ধে যে লাগাতার আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনই কিন্তু জমিন তৈরি করেছে, যে জমিনে বলতে পারেন যে ওটা ছিল একটা বারুদের স্তূপ, যেখানে একটা একটা স্ফুলিঙ্গ সেটাকে দাবানলে পরিণত করেছে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমরা সকলেই আন্দোলনকারী শক্তিসমূহ কম বেশি সেটাকে সামনে নিয়ে আসেন। হয়তো জোর দেওয়ার ক্ষেত্রে কারো কারোর মধ্যে পার্থক্য হয়। তবে সাধারণভাবে এই সাক্ষাৎকার আরও বিস্তারিতভাবে হয়তো উত্তর দেওয়া যাবে কিংবা পাঠ করে। যেটা এসছে যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তিনি একটা মোটামুটি এই যে বিচার, সংস্কার এবং নির্বাচনের যে একটা প্রক্রিয়া এবং আমাদের প্রধান 3টি কাজ, সেই কাজগুলোর বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। এবং
আন্দোলন বা প্রক্রিয়ার মধ্য অভ্যুত্থানের দিয়ে যে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণে যাব, সেইটার ক্ষেত্রে বিএনপির যে ভূমিকা, একটা মানে দেশের অন্যতম বৃহৎ দল হিসেবে, সেই ব্যাপারে তাদের অঙ্গীকারের কথা বলেছেন। আন্দোলন বা অভ্যুত্থানের ফলে কি এরপরের সরকারের কাছে চাওয়া বা সংবিধানের কতটুকু পরিবর্তন হওয়া উচিত বা না উচিত, কিংবা এখনকার চাওয়া, সব মিলে কি এর কোনো প্রভাব আসলে পড়ে? যে আন্দোলন হলে এটুকু যাওয়া যেতে পারে, অভ্যুত্থান হলে এর চেয়ে বড় কিছু যাওয়া যেতে পারে, ফলে এই ধরনের কোনো স্বীকৃতি বা কোনো প্রশ্ন আসে কিনা আন্দোলন বা অভ্যুত্থান বিষয়টিকে আলাদাভাবে দেখলে? না, এখন আমি মানে ওনার বক্তব্য থেকে বরং, কারণ উনি কি বলেছেন সেটার ব্যাখ্যাটা আসলে উনি নিজে দিতে পারেন। আপনি যদি আমাকে আন্দোলন এবং অভ্যুত্থানের পার্থক্য বলেন, সেটার উত্তর আমি একভাবে দিতে পারি। জি জি, আমি সেটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, দেখুন, আন্দোলন তো অনেক বিষয় হয়। অভ্যুত্থান এমন একটা মুহূর্ত, যে মুহূর্তে আসলে, যেমন ধরুন কোনো একটা নির্দিষ্ট ইস্যুতে কিংবা আরো বৃহৎ মানে অনেকগুলো বিষয় নিয়ে ইস্যু ভিত্তিক আন্দোলন হতে পারে, অনেকগুলো ইস্যু নিয়ে আন্দোলন হতে পারে, ধারাবাহিকভাবে আন্দোলন করতে করতে আপনি একটা সরকার পতনের দাবিতে আন্দোলন করতে পারেন। সাধারণত রাজনৈতিক দল অথবা কোনো একটা সামাজিক গোষ্ঠী আন্দোলন শুরু করে। আন্দোলন যারা করে, সেই আন্দোলন যখন তাদের নিজেদের গণ্ডি ছাপিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপ্ত হয়ে পড়ে এবং সাধারণ মানুষ সেই আন্দোলনের, যাকে বলে, এক ধরনের অগ্রভাগে চলে যান, তখন সেটা অভ্যুত্থানের রূপ নেয়। আপনি খেয়াল করে দেখবেন যে জুলাইতে এসে আমরা তো আন্দোলন প্রেক্ষাপটে করেছি, কিন্তু তখনও সাধারণ মানুষের যে রাজনৈতিক দল সংগঠিত শক্তির বাইরে যে সাধারণ মানুষের নেমে আসা, সেটা তখনও পর্যন্ত ওই মুহূর্তটা তৈরি হয়নি। এই মুহূর্তটা ইতিহাসে যদি আপনি 69 সালে ফেরেন, 90 সালে ফেরেন, দেখবেন যে শেষ মুহূর্তে যে এটা তৈরি হয়। তো ওই জমিনটা ধীরে 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 তৈরি হতে থাকে যখন মানুষ একেবারেই এই পুরো বিষয়টাকে, মানে একটা শাসনকে পুরোপুরি প্রত্যাখ্যানের পর্যায়ে পৌঁছান। তখন ওইটার জন্য কিন্তু কতগুলো ঘটনা পুরো জিনিসটাকে একটা, যাকে বলে যে, ভেঙে দেয়, মানে ওই বরফটাকে আপনি গলিয়ে দেয়, কিংবা যাকে বলে মেল্ট ডাউন করা, সেইটা ঘটায়। এইখানে ছাত্রদের আন্দোলনেও কিন্তু শুরুতে ছাত্ররা নেমেছে, কিন্তু তখনও পর্যন্ত যাকে বলে ব্যাপক জনগণের অংশগ্রহণটা হয়নি। অংশগ্রহণটা শুরু হয়েছে কখন থেকে? যখন 15 তারিখে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্রলীগ পুরো ছাত্রদের উপরে হামলে পড়লো, মানে তাদেরকে ব্যাপকভাবে, মেয়েদের উপরে যেভাবে নির্যাতন করলো, হাসপাতালে ঢুকে ঢাকা মেডিকেল কলেজে শত শত ছেলে মেয়েকে আহত করলো। এবং এর পরের দিন যখন আমরা দেখলাম 6 জনকে মোট হত্যা করা হয়েছিল, কিন্তু প্রথম চট্টগ্রামে ওয়াসিম এবং রংপুরে আবু সাইদ যেভাবে 2 হাত প্রসারিত করে নিজের বুকে গুলি নিলেন, এবং আপনি যদি দেখেন ওইটা ভিডিও যেভাবে ভাইরাল হয়েছে, বলতে পারেন যে ওইটাই অগ্নিস্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে। কেননা সমস্ত মানুষের যে আবেগীয় বন্ধনটা দরকার হয়, একটা টোটাল প্রত্যাখ্যান দরকার হয়, ওইটা কিন্তু ওই ভিত্তিটা ওই দিন রচিত হয়েছে। এবং 18 তারিখে এসে যখন সর্বশেষ একেবারে নির্বিচারে হত্যাকাণ্ড শুরু হলো, প্রায় 100-র কাছাকাছি মানুষকে হত্যা করা, ছাত্রদের বিশেষভাবে, তখন এটা আর পেছনে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা প্রায় 18 তারিখে নিশ্চিত হয়ে গেছিলাম যে এই গভর্নমেন্ট পতন হওয়া ছাড়া আর কোনো জায়গা নেই। 19 তারিখে সে কারণে আমরা ওই অভ্যুত্থানের ডাক দিয়েছি, এবং আমাদের উপরে সে কারণেও হামলাও হয়েছিল, মানে ব্যাপকভাবে হামলা হয়েছিল। কেবল রাস্তায় হামলা হয়েছে তা না, আমাদেরকে হাসপাতাল থেকে ধরে নিয়ে ফেরানো হয়েছিল। আমরা সেটি সবাই দেখেছি। একটু মার্দিয়া মমতাজ, একটু আপনার কাছে জানতে চাই, তার বক্তব্যকে ঘিরেই আরেকটি বিষয়, তিনি 71 এবং জামাত ইসলাম প্রসঙ্গেও তাকে প্রশ্ন ছিল বিবিসির পক্ষ থেকে। তিনি বলেছেন, স্বৈরাচার যে হত্যা করেছে এর জবাব যেমন তাদেরকে দিতে হবে, ঠিক একইভাবে 71 সালে কোনো দল যদি কোনো বিতর্কিত ভূমিকা করে থাকে তার জবাবও তারাই দেবে, কিন্তু তিনি দিবেন না, অর্থাৎ তারেক রহমান দিবেন, এমনটি নয়। তার মানে কি এমনটি আসলে ইঙ্গিত দেয় কিনা? এবং তিনি যে তুলনাটি করেছেন আসলে 71-এর সাথেও অপরাধ, মানে কোনো অপরাধী গণহত্যা 24-এরটা কিংবা 71-এর সহযোগী ভূমিকা কোনোটাই কোনো অংশে কম নয়, সেরকমের বার্তা দেয়। আপনারা কিভাবে দেখেন? আমার মনে হয় এখানে কম্প্যারিজনের চাইতে উনি ঘটনাগুলোকে এক্সাম্পল হিসেবে তুলে ধরেছেন, কারণ বিবিসির সাংবাদিক আসলে ওনার কাছে ওটাই জানতে চাচ্ছিলেন। তো উনি সেখানে খুব বুদ্ধিমত্তার সাথে আমি বলবো যে তার রাজনৈতিক অবস্থানটাকে ক্লিয়ার করেছেন, এবং এটা লজিক্যাল, তাই না? যে যেই দল, তার নিজের দায় দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, এজন্য প্রত্যেকটা দলই সতর্ক হবে যে আমি কি করেছি আর আমি কি করতে চাই, সেটা আমাকে ক্লিয়ার রাখতে হবে। তো এটা আমার কাছে মনে হয় একটা লজিক্যাল মুভ ছিল।
পরবর্তী জায়গায় যে জবাবটি তিনি কথা বলছেন এটি সেই দলকেই উত্তরটি দিতে হবে, এটি সত্যি। আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকেও এখন পর্যন্ত এটি নিয়ে জবাব আসেনি এবং তাদের বক্তব্যে বরং এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এমনটাই তারা স্বীকার করতে নারাজ। জামাতের পক্ষ থেকেও সেরকম ঘুরিয়ে ফিরিয়ে আসলে অ্যান্সার দেওয়া হয়। এই প্রসঙ্গে জামাত স্পষ্ট করে আসলে তাদের বলে না, তারা রাজনৈতিক অবস্থানের কথা বলে, যেমনটা আওয়ামী লীগও ঘুরিয়ে ফিরে আসলে উত্তর দেয়। কেন আসলে দলগুলো তাদের এই এত বড় চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো পরে স্বীকার করে না বলে আপনি মনে করেন? আপনি যদি জামাতের কথা বলতে চান, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি বা আমার দেখাশোনা থেকে, যে জামাত এটাকে অস্বীকার করার আগে কিন্তু অনেকভাবে অনেক জায়গায় ক্ল্যারিফাই করা হয়েছে। বরং আমি বলবো এই দুটোকে, আমি আবার বলবো যে এই দুটোকে আসলে তুলনা করা ঠিক হবে না। আপনি যদি দেখেন ৭০-এর নির্বাচনে যে দলটা মাত্র 2% ভোট পেয়েছিল, সেই দলটার একটা, আপনি বুঝতেই পারেন সারা দেশের মানুষের মধ্যে সেটার গণসমর্থন কতটুকু ছিল। সেখানে একটা সামরিক শক্তি এসে যে গণহত্যা চালিয়েছে, সেটার দায় যদি পুরোটা আপনি সেই দলের উপর দেন, আর 24-এ এখানে একটা ক্ষমতাসীন দল যে গণহত্যা চালিয়েছে, আমার মনে হয় এই দুটোকে তুলনা করাটা ঠিক হবে না। কোনটিকে আপনার কাছে বড় বেশি অপরাধী মনে হয়? না, দেখেন একটা তুলনা না করে যদি কোনটি বেশি অপরাধ কোনটি কম অপরাধ বলে মনে করেন? কোনোটাকে কম বলা যাবে না। কেউ 10টা করেছে, সে বেশি অপরাধ করেছে, আর কেউ একটা করেছে, তাকে আপনি মাফ করে দিবেন? এটা তো হয় না, তাই না? সবটাই একটা কিংবা একাধিক। এবং এখানে যদি কেউ রেসপন্সিবল হয়, যেটা তারেক রহমান বারবার বলেছেন, যে দল হিসেবে যদি হয় তাহলে দলের শাস্তি হওয়া উচিত, যদি ব্যক্তি হিসেবে হয় তাহলে ব্যক্তির শাস্তি হওয়া উচিত। এবং বাংলাদেশে এই ট্রায়ালগুলো আমরা দেখেছি আইসিটির মাধ্যমে, কিন্তু এই ট্রায়ালগুলো আমাদের কাছে এক একটা প্রহসন ছিল, তাই না? প্রত্যেকটাতে 3.5 মাইল দূর থেকে একজন দেখেছে, ওই বাজারে একজন ছিল, সেই সাক্ষীর ভিত্তিতে তার হয়তো ফাঁসি। এখন কি সুষ্ঠু বিচার হচ্ছে? এখন কি সুষ্ঠু বিচার হচ্ছে? সেটা আমরা দেখব। তাহলে কি এখনো 71 এর বিচার সবগুলো আমরা লাইভ দেখছি? তাহলে কি এখন, আগে যেহেতু আপনি বলছেন যে ট্রায়ালগুলো প্রহসন ছিল, তাহলে কি 71 এর প্রসঙ্গ এখন বিচার হওয়া উচিত? অবশ্যই হওয়া উচিত। যদি কেউ দোষ করে থাকে অবশ্যই তার বিচার হওয়া উচিত। সেই দাবি করছেন আপনি? অবশ্যই। আমরা আলোচনায় আবারও ফিরব, তার আগে একটু বলে রাখি যে আমাদের বেশ কয়েকজন সাংবাদিক ভারতে রয়েছেন, তারা সফরে, রাষ্ট্রীয় একটি সফরে রয়েছেন, সেখানে ভারতের পররাষ্ট্র সচিবের সাথেও সাক্ষাৎ হয়েছে, সেই প্রসঙ্গেও আমরা একটু আলোচনায় ফিরব। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি আলোচনায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব জুনায়েদ সাকি, একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু ঐকমত্যের বৈঠক চলছে, ভারতের প্রসঙ্গে আসছি আমরা, একটু এর আগে ঐকমত্যের প্রসঙ্গে একটু জানতে চাই। বৈঠক হচ্ছে সবশেষ যেটি গণভোটের প্রস্তাব, সেটি আবার বেশ আলোচনায়, যেহেতু বিএনপি সেই প্রস্তাবে এগ্রি করেছে এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এটি একটি অগ্রগতি হিসেবে দেখা যায়। কিন্তু সেখানে আরেকটি বিষয়ে বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, এই প্রশ্নে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হবে, তবে যারা জাতীয় নির্বাচনে বিজয়ী হবে তারা তাদের নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত অনুসারে জুলাই সনদ বাস্তবায়ন করবে। এর ফলে আসলে আবার আরেকটা জটিলতা তৈরি হবে কিনা, কারণ নোট অফ ডিসেন্টের রায় হ্যাঁ না ভোটের মাধ্যমে কিভাবে আসলে প্রতিফলিত হবে? নোট অফ ডিসেন্ট কি আকারে? সহজ কথা সহজভাবে বোঝা যায়, আবার জটিল করতে চাইলে জটিল করা হয়। আপনি নোট অফ ডিসেন্ট মানে জুলাই সনদটা কি? জুলাই সনদটা হচ্ছে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেটার একটা তালিকা, যেসব বিষয়ে ভিন্নমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, সেটার একটা তালিকা। এবং নোট অফ ডিসেন্টের মীমাংসা কীভাবে, সেটাও প্রথম যখন আর্টিকেল 70 নিয়ে একটা সিদ্ধান্তে আমরা প্রথম পৌঁছেছিলাম, তখনই ঠিক করা হয়েছিল। কারণ তখন একটা উল্লেখযোগ্য সংখ্যক দল বলেছিল 2 exceptions, জামাত ইসলামী সহ আরও কয়েকটি দল বলেছিল 3 exceptions, বিএনপি বলেছিল 4 exceptions। অর্থাৎ তখনই এই সিদ্ধান্তটা এসেছিল যে তাহলে এগুলো যার যার দল তাদের ইশতেহারে দিতে পারবে এবং যেই দল নির্বাচনে বিজয়ী হবে সেই অনুযায়ী এটা বাস্তবায়ন হবে। ধরেন বিএনপি যদি জয়লাভ করে, তারা 4টি এক্সেপশন রেখে তারপরে আর্টিকেল 70 সংস্কার হবে। জামাত জয়লাভ করলে তারা 3টি এক্সেপশনস রেখে তারপরে আপনার ওইটা সংস্কার করবে। আমরা যদি ওর বাইরে কখনো যেতে পারি তাহলে আমাদের 2 এক্সেপশনসের জায়গাটা রাখবো। এখন এই যে মানে এটাই নোট অফ, তার মানে হচ্ছে জুলাই সনদটা কি, ঐকমত্য অংশ এবং নোট অফ ডিসেন্ট এবং তার মীমাংসা কীভাবে সেটা বলা আছে। এখন এই যে জুলাই সনদ, এইটার পক্ষে হ্যাঁ না ভোট হবে।
জনগণ এটাকে বিজয়ী করলে তখন এর ভেতরেই তো বলা আছে এটা কিভাবে বাস্তবায়ন হবে। ঐকমত্য অংশ সবাই বাস্তবায়ন করবে, নোট অফ ডিসেন্ট ওই একই সময় যে ইলেকশন হচ্ছে সেই ইলেকশনে যারা জয়লাভ করবে তারা সেই অনুযায়ী করবেন। এখন ধরুন কেউ 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন কি হবে? তখন এখানে কম্প্রোমাইজ করতে হবে, এখানে আলাপ আলোচনা করতে হবে, এবং আলোচনা থেকে ওইখানে যা মানে ঠিক হবে সেটাই বাস্তবায়ন হবে। তো সেই জায়গাগুলো মানে জনগণই তো ক্ষমতার কেন্দ্র না, জনগণই তো ঠিক করবে। প্রশ্নটা এসেছিল যে জুলাই সনদ কিংবা সাংবিধানিক পরিবর্তন কি বর্তমান অন্তর্বর্তী সরকার করে ফেলতে পারে কিনা। আমাদের দিক থেকে আমরা সবসময় আর্গুমেন্ট করেছি যে এটা জনগণ করতে পারে। সংবিধান জনগণের অভিপ্রায়ের প্রকাশ, এবং সেই কারণে সংবিধান পরিবর্তনের জন্য অবশ্যই জনগণের কাছে যেতে হবে। তাহলে সেইটা করার জন্য যে নির্বাচিত একটা মানে আইনসভা, সেই আইনসভার নাম হয় গণপরিষদ হতে পারে, সংবিধান সংস্কার পরিষদ হতে পারে, যেটা আমরা দাবি করেছি, সাধারণ পার্লামেন্ট হতে পারে। আমরা যেটা বলেছিলাম যে সাধারণ পার্লামেন্টে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলে সংশোধনী আনা যায়, কিন্তু আমরা যেটা করছি এটা কেবল সংশোধনী না, এটা সংশোধনী অনেক ঊর্ধ্বে, এটা একটা মৌলিক সংস্কার আমরা করছি। আবার একেবারে নতুন সংবিধান আমরা বানাচ্ছিও না। তাহলে আমরা নতুন সংবিধানও বানাচ্ছি না, কেবল সংশোধনীও করছি না, মাঝখানের কাজটা করছি, যেটাকে বলে মৌলিক সংস্কার। সেই সংস্কারের জায়গাটাও ঠিক করা হয়েছে জুলাই সনদে। তাহলে এইটা যখন বাস্তবায়নে যাবে, ওই সংসদের কি এই এখতিয়ার আছে সেটা কিন্তু আগে থেকে ঘোষণা করতে হবে। তাহলে গণভোটের প্রসঙ্গটা আসলো, একদিকে জুলাই সনদের উপরে হ্যানা ভোট হবে, অন্যদিকে আগামী মানে একই সাথে যে সংসদ কিংবা আইনসভাটা গঠিত হচ্ছে তাকে এই ক্ষমতা দেবে এই গণভোট যে সে এই সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে, যাতে করে জনগণের অভিপ্রায় হিসেবে এই সংস্কার করার ফলে ভবিষ্যতে আপনার সুপ্রিম কোর্ট এটাকে সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ হলো কিনা সেই প্রশ্ন তুলে একে কোনোভাবে বাতিল করার জায়গায় না যেতে পারে, এটা টেকসই হয়। এখন অনেকে প্রশ্ন তোলেন যে ভবিষ্যতে কেউ যদি ক্ষমতার মানে উল্টে যায়, গদি মানে উল্টে যায়, ভাই উল্টে গেলে তো সবকিছুই উল্টে ফেলা সম্ভব, কোনো কিছু তো স্থির না পৃথিবীতে, নাথিং ইজ কনস্ট্যান্ট, ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। কোনো কিছুই স্থির মানে স্থির নয়, এটাই একমাত্র স্থির সত্য। এভরিথিং ইজ চেঞ্জিং, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, নানাভাবে এটাকে প্রকাশ করা যায়। তাহলে আমরা সর্বশেষ এই জায়গাটায় আসি যে আমরা একটা সমাধানের সূত্র কিন্তু পৌঁছেছিলাম গতকালে, কিন্তু আজকে এসে আমরা দেখছি যে আবার ভিন্ন রকম বক্তব্য কিছুটা আসছে। যেমন দুটো প্রসঙ্গ নিয়ে, একটা হচ্ছে যে যদি মানে নোট অফ ডিসেন্টের অংশ নিয়ে আমরা জুলাই মানে গণভোটে যাব কি যাব না। আরেকটা প্রশ্ন আসছে, একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হবে নাকি গণভোট আগে হবে। এই দুটো প্রসঙ্গ নিয়ে যে বিতর্ক হচ্ছে নিয়ে আমাদের পজিশন আছে, কিন্তু আমরা সেটা যেহেতু অলরেডি একটা আলোচনার মধ্যে আছি, আগামীকালও আমরা কিছু রাজনৈতিক দলের সাথে কথা বলবো এবং আমরা 8 তারিখে দুপুরবেলা আবার বসবো। ফলে আমরা চাচ্ছি যে এইটার থেকে একটা ন্যূনতম ঐকমত্যে পৌঁছাতে এটা জাতীয় প্রয়োজন, এবং এখানে কোনো একক দলীয় স্বার্থের প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে আমরা ডান বাম মধ্য যে যেভাবে নিজেকে ব্যাখ্যা করে, আমরা মনে করি জনগণের স্বার্থটা প্রধান করা উচিত, দেশের স্বার্থটা প্রধান করা উচিত। মারদিয়া মমতাজ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আল্লাহ রহির বিধান প্রতিষ্ঠিত না থাকায় জামাতের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে অবক্ষয়, অশান্তি, ক্ষমতায় গেলে জামায়াত অশান্তি, এটি তিনি বলেছেন। আসলে একটু আপনার কাছে জানতে চাই যে ক্ষমতা গেলে জামাত এই যে আল্লাহর আইন কিংবা শরিয়ার আইন প্রতিষ্ঠা করবে কিনা সেটি আসলে বলে কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে গণতান্ত্রিকভাবে আসলে সেটি প্রতিষ্ঠা করা সম্ভব কিনা, নাকি যে বা ইসলাম আসলে গণতন্ত্রকে কতটা, এই ভোটাভুটি বা গণভোটকে কতটা সমর্থন করে সেটি নিয়েও প্রশ্ন করছেন। কেউ কেউ বলছে যে ইসলাম সিলেকশনকে বেশি সমর্থন করে, সেটি একটি বিষয়। পাশাপাশি একটু আরেকটা জানতে চাই যে নাকি এমন যে আসলে জামাতের যা আছে এখন মনে মনে আছে, পরে ভোটে জিতে যাওয়ার পরে তারা আল্লাহর আইন হোক কিংবা ক্ষমতায় থেকেই যাবে, যে তখন ইসলামের দোহাই দিয়ে যে না ভোট নাই এখন থেকে সিলেকশন হবে, এরকম হবে, কোনটি হতে পারে বলে মনে করেন? আমি প্রথম অংশটা নিয়ে যদি বলি যে শরিয়া আইন নিয়ে আমাদের মধ্যে এক ধরনের ফিয়ার আছে এবং এটাকে খুব যত্ন করে প্রেজেন্ট করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইনের কয়টা শরিয়া আইনের বিরোধী? খুব সিম্পল কিছু অ্যামেন্ডমেন্ট হয়তো দরকার, এবং এটার ক্ষেত্রেও যার প্রতিনিধিত্ব নাই কিংবা যার সেই কি বলবো অধিকার নাই, সে তো এটা করতে পারে না, তাই না? তো তাহলে তাকে গণতান্ত্রিক পথেই আসতে হবে। এখন আপনার প্রশ্নটা কি এটা যে গণতন্ত্র কি ইসলাম সমর্থিত কিনা? এটা নিয়ে কেউ কেউ বলেন, এটা আমার প্রশ্ন না, কেউ কেউ বলেন যে
ইসলাম গণতন্ত্রের পক্ষে না বরঞ্চ সিলেকশনের পক্ষে, এই ভোটাভুটির পক্ষে? গণতন্ত্র আসলে একটা টুল, যে যেটা করতে চায় সে গণতন্ত্রের রাস্তা দিয়ে আসতে পারে। বামপন্থাকেও এখন গণতন্ত্র দিয়েই আসতে হয়, তাই না? আপনি সেকুলারিজম বলেন, তাকেও গণতন্ত্র দিয়েই আসতে হবে। ইসলাম যদি গণতন্ত্র দিয়ে আসতে পারে তাহলে ইসলামের সাথে বেসিক কোনো পার্থক্য নাই। মানুষের স্বেচ্ছায় গ্রহণ করা ছাড়া ইসলামের কোনো বিধান তার উপর চাপিয়ে দেওয়ার কোনো ইতিহাস ইসলামের ইতিহাসে নাই। তাহলে এটাই কি গণতন্ত্রের মাধ্যমে আসার সাথে পরে কি হবে? বেশি পরে ক্ষমতা আসার পরে এরপরে কি এই নির্বাচনী প্রথা বাতিল হয়ে যাবে? এখন এটা তো অনিশ্চিত, আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু আমার কাছে এখানে একটা উদাহরণ আছে। আমরা দেখেছি যে 5 বছর একটা ক্ষমতার সময়ে জামাতের 2 জন মন্ত্রী ছিলেন, তাদের মন্ত্রণালয়ে কোনো মহিলা কর্মীকে কি হিজাব পরতে বাধ্য করা হয়েছিল? কিংবা তাদের এলাকায় কি জোর করে এমন কিছু মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল? এরকম কোনো উদাহরণ কি আমরা জানি? তখন তো রাষ্ট্রের সামগ্রিক সামগ্রিক আইনে পর্দা বাধ্যতামূলক নয়, কিংবা শরিয়া আইন বাধ্যতামূলক, এটি তো নাই, ছিল না। ফলে তারা কিভাবে বাধ্য করবেন? জি, তার এলাকায় তো তিনি জনপ্রতিনিধি হয়েছেন, কিংবা তার মন্ত্রণালয়ে তো তিনি পাওয়ারফুল ছিলেন, তাই না? তাহলে তো উনি চাইলেই পারতেন, কিন্তু এটা করেন নাই। পারেন তিনি, রাষ্ট্রের যে আইন নাই সেটি চাইলে এক্স্যাক্টলি, পারেন। আমি এটাই বলছি। তাহলে তিনি যে রাস্তা দিয়ে এসেছেন তাকে সেই রাস্তার জাস্টিফিকেশন দিতেই হবে, এবং এটা দিয়েছেন, এটার এক্সাম্পল আছে। এখন কি হবে এটা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু আমরা ওই উদাহরণের দিকে তাকালে আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়। এটা দরকার হয় না। ইসলামকে কখনোই মানুষের উপর, ঘাড়ের উপর চেপে বসতে হয় নাই। ইসলাম স্বেচ্ছায় এসেছে। আপনি যদি দেখেন বাংলাদেশে ইসলাম কিভাবে এসেছে, যে একজন হিন্দু রাজা অত্যাচার করছিল, একজন গিয়ে বিচার দিয়েছে অন্য দেশের একজন মুসলিম শাসকের কাছে। তিনি তার 17 বছর বয়সী ভাতিজাকে পাঠিয়েছেন। তিনি আসলেন বিজয়ীর বেশে, এবং হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই তাকে গ্রহণ করেছে। তিনি এখানে এসেছেন, তার সৈন্যদল এখানে বিয়ে করেছে, তাদের বংশধররা এখানে বড় হয়েছে, কিন্তু তাদেরকে কখনো ইসলাম চাপিয়ে দিয়েছেন এটা কেউ বলতে পারবে না। আপনি শাহজালালের কথা বলেন, মোহাম্মদ বিন কাসিমের কথা বলেন, কেউই এটা করেন নাই। সুতরাং আমাদেরকে এই যে শরিয়া আইন, এই বারবার এই প্রসঙ্গগুলোকে জাগিয়ে রেখে আমাদের এই ফিয়ারটাকে জাগিয়ে রাখা হয়, আমরা যেন এটাকে পছন্দ না করি। কোনো কারণে কি জামাত এটিকে স্পষ্ট করছে না, মানে যে শরিয়া আইন বাস্তবায়ন করবে কি করবে না, তাদের কি রয়েছে? যেমন এক নেতা বলেছেন যে জামাত ক্ষমতা আসলে শরিয়া আইন বাস্তবায়ন করবে, কিন্তু পরবর্তীতে তাকে আবার যতদূর জানি যে দল থেকে বলা হয়েছে এই ধরনের কথা যেন না বলা হয়। তো সেটি কি আসলে জামাত এখন, হয়তো তার প্রেজেন্টেশনটা ওরকম ছিল, হ্যাঁ, আমি ওটা শুনিনি, আমি বলতে পারছি না, কিন্তু মূল কথাটা হচ্ছে যে গণতন্ত্রের মাধ্যমে যে আসবে তাকে তো 5 বছর পরে চলে যেতে হবে, সেটা জানি। এবং সে যদি পরের টার্মে আবার আসতে চায়, তাকে এমন কিছু করে যেতে হবে যে মানুষ তাকে আবার আনে, তাই না? আমরা যদি 24 থেকে এই একটা জিনিস শিখি, সে একটা জিনিস হচ্ছে যে মানুষের উপরে গায়ের জোরে কিছু চাপিয়ে দেওয়ার ফলাফলটা ভালো হয় না, তাই না? তো এখন কোন দল সেটাকে কেমন করে গ্রহণ করবে এটা তার ব্যাপার, এটা আমরা সময় বলে দেবে। জি, একটু জানতে চাই জনাব আজিজুল বারী হেলাল, একটু এই প্রসঙ্গে ওনার এই বক্তব্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যে মন্তব্যটি করেছেন, আল্লাহর ওহির বিধান প্রতিষ্ঠিত না হয় রন্ধ্রে সমাজে অবক্ষয় প্রবেশ করেছে, পাশাপাশি তিনি চাঁদাবাজি সহ আরও বেশ কিছু কথাও বলেছেন যে সেগুলো সমাজে এসছে। চাঁদাবাজি শব্দটি আসলে এই অভিযোগগুলো রাজনৈতিকভাবে আপনাদের দিকেই বেশি বলা হয়। আমি আপনার এই আলাপটা একটু পরে করি, আমি একটু সাকিব ভাইয়ের সাথে কথা বলবো। সাকিব ভাই যেহেতু ঐক্যমত কমিশনে নিয়মিত যাওয়ার সুযোগ আছে, আমার তো সুযোগ নেই, আমার তো কোনো এক জায়গায় কথা বলতে হয়, তো এইখানেই কথা বলি। এই যে আপনার জুলাই সনদ, আপনি বলছেন যে নোট অফ ডিসেন্ট বলছেন, আবার নোট অফ ডিসেন্ট না, এরকম দুটো প্যাকেজ হতে পারে, এটাও বলছেন যে এখন না জুলাই সনদের পক্ষে বিপক্ষে, ইনকেস আল্লাহ না করে যদি জুলাই সনদ হেরে যায়, তাহলে কি আমাদের জুলাই আন্দোলন ব্যর্থ হয়ে গেল? তাহলে কি হাসিনা জিতে গেল? আমাদের কি জুলাইতে ভুল হয়ে গিয়েছিল? যদি জুলাই সনদের পক্ষে না ভোট বেশি পড়ে, অন্তত 20% যদি ভোট পড়ে, তাহলে 20% জনগণ হাসিনার বয়ানকে সত্য মনে করছে। কারণ এই জন্য বলছি, জুলাই সনদটা কি আমি পড়ে দেখলাম, সেখানে আপনারা লিখেছেন যে আমাদের এই জুলাই আন্দোলন করার যে পটভূমি, কি প্রেক্ষাপটে জুলাই আন্দোলনটা হলো, ইতিহাসটা কি, এবং ফিউচার বাংলাদেশ কিভাবে গড়ে তুলতে চান। তাহলে যদি আপনার 20% থেকে 25% লোক এই গণভোটে না পড়ে, তার মানে জুলাইয়ের প্রেক্ষাপট যেটা, আমার ইতিহাসটা ভুল লিখছেন আপনি,
হাসিনার ইতিহাসটা ঠিক ছিল, তাই না? না, যদি জনরায় সেদিকে হলে তো কিছু করার নেই যদি বিপক্ষে না, যায়। তাইলে আপনি এরকম একটা মানে আমার কাছে মনে হয় এই যে সিদ্ধান্ত নিচ্ছেন চাপে পড়ে তো নিচ্ছেন। কারণ কি, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা কেউ কাউকে বিশ্বাস করছেন না, আস্থা এবং বিশ্বাস কারো ভিতরই নেই। যেই দলটি সংখ্যাগরিষ্ঠ আসনে জিতবে তিনি বারবার মিন করছেন যে এই জিনিসগুলো বাস্তবায়ন করবো, কিন্তু আপনি বিশ্বাস করছেন না। তো কি করে বিশ্বাস করছেন? কারা জিতবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে? না, আপনি দেখেন এটা কত একটা অন্যায় করছেন যে 142 যে ধারাটা সাকিব ভাই বললো গণভোট, আপনার কি বর্তমান সংসদে সেটা আছে? তো কেউ যদি চ্যালেঞ্জ করে এখন বিফোর দ্য ইলেকশন যে আপনি কিভাবে এই ভোটটা করতে চাচ্ছেন, একটা প্রমালগেশন বা একটা অর্ডিন্যান্স বা একটা জারি করে, পরিপত্র জারি করে আপনি, তো কেউ যদি নির্বাচনের আগে একটা চ্যালেঞ্জ করে তাহলে তো নির্বাচনটা বন্ধ হয়ে যাবে। আমি দেখছি নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য যত রকম প্রক্রিয়া ছিল তার সর্বশেষ প্রক্রিয়া দেখলাম এটা, যে আপনার যদি এইটাকে কেউ চ্যালেঞ্জ করে বসে নির্বাচন আপনার গণভোটের আগেই, এবং এই গণভোটের ফলে আপনার আর একটা প্রশ্ন উঠবে যে সংবিধানকে নতুন করে লেখার যে প্রবণতা বিভিন্ন দলের, মানে ৭১কে ভুলিয়ে দিয়ে ৯০কে ভুলিয়ে দিয়ে ২৪ থেকে বাংলাদেশ শুরুর যে প্রবণতা, সেই সংবিধান রিরাইট করার, গণপরিষদ তৈরি করার, এরও একটা প্রবণতা রয়ে গেছে। এইগুলো আমি বলছি যে একটা ডিফিকাল্টিস। তবে যেহেতু সমস্ত দল বলেছে যে কেউ কারোর প্রতি বিশ্বাস করে না, অর্থাৎ গণভোটের মাধ্যমে আমরা আস্থা অর্জন করবো যে সবাইকে সেটা মানতে হবে। এটা আমার কাছে একটু হাস্যকর মনে হলো যে আমরা কেউ কাউকে বিশ্বাস করছি না, জনগণের কাছে যাচ্ছি যে আপনারা রায় দেন। এখন সেই জনগণ যেহেতু জুলাই আর গণভোট সাধারণত হয়, জুলাই গণভোট সাধারণত হয় একটা ইস্যু নিয়ে। এই বাংলাদেশে 2টা গণভোট আমি দেখেছি, বুঝছেন, 2টাই একটা ইস্যু ছিল। সেগুলো তো ক্ষমতায় থাকে না, আপনি না বুঝে কথা বলতে হবে না। ক্ষমতায় থেকে না থেকে কি গণভোট কি মানুষের ক্ষমতায় থেকেই তো করে? বিরোধী দল কি গণভোট করতে পারে? একটা বিরোধী দল কি গণভোট করতে পারে? যে দল ক্ষমতায় থাকে সেই তো গণভোটটা করে। ব্রেক্সিটটা কে করলো? কনজারভেটিভ পার্টি তো করলো। যে আপনার ইংল্যান্ডের মধ্যে ইউরোপিয়ান থাকবেন কি থাকবেন না, আমরা যখন প্রধানমন্ত্রীর থেকে প্রেসিডেন্সিকে প্রধানমন্ত্রী ফর্ম অফ গভর্নমেন্টে গেলাম তখন তো বিএনপি করলো, বিএনপি ক্ষমতায় ছিল। অর্থাৎ এই কথা কিন্তু আপনাকে ঠিক না, আগে বুঝতে হবে যে গণভোটটা কে করে, সরকারই তো করে। এখন যে সরকার এই গণভোটটা সরকার করবে না, ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন কমিশন করবে না, আমি সেটা বলছি যে গণভোট আপনি কেউ কারো বিশ্বাস করছেন না বলে বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। আরে ভাই, জুলাই সনদের সাথে তো আমি নির্বাচনে কোনো সম্পর্ক দেখি না। জুলাই সনদটা পড়েন, আমাদের মূল দরকার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ক্রেডিবল ইলেকশন। সেই ইলেকশন নিয়ে কোনো কথা নেই, কীভাবে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করব। জুলাই সনদটা হলো আমাদের জুলাইয়ের স্পিরিট। আপনি বারবার বলছেন তারেক রহমান কেন অভ্যুত্থান বললেন না, আন্দোলন বললেন। দেখেন 24-এর গণ অভ্যুত্থান আমরা সবাই বলি, তিনিও বলেন, কিন্তু জুলাই মাসে এটাকে আন্দোলন বলবেন না? জুলাই মাসে আন্দোলনটা হয়েছে, গণ অভ্যুত্থান হলো 24-এর গণ অভ্যুত্থান, নামকরণের সমস্যা, এটা খুব বড় একটা বিষয় না। এখন আমি সাকিবের প্রশ্ন যেটা বললাম, যদি হেরে যান তাহলে কিন্তু আমাদের জুলাইয়ের এত রক্ত, এত ঘাম, এত ত্যাগ সব মিছা হয়ে যাবে। এবং যদি 20% ভোট পড়ে, কিন্তু মানুষ যদি ভোট দেয় সেটি কি উপেক্ষা করার কোনো সুযোগ আছে? সেটি 100% যদি যায়, থেকে বোঝা উচিত ছিল যে এমন একটা বিষয়কে আপনি সামনে এনে হানায় যাচ্ছেন। কারণ জুলাই আমি তো বললাম যে তার মানে এক ধরনের গণভোট হয় একটা ইস্যুতে, এখানে ইস্যু কয়টা আপনি দেখেন, এখানে ইস্যু 85টার থেকে 15টায় আসছে, তাই না সাকিব ভাই? 15টা ইস্যুকে আপনি প্যাকেজ করছেন। তার মানে এগুলো তো পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না, যে আপনি এটা প্যাকেজ করছেন গণভোটের। আপনার গণভোটে যে কোনো একটা সিঙ্গেল ইস্যু নেই, যে আপনি ইউরোপিয়ান থাকবেন কি থাকবেন না, বাংলাদেশে প্রধানমন্ত্রী সরকার হবে না প্রেসিডেন্সিয়াল সরকার হবে। একদিকে আপনারা জাতীয় নির্বাচনের কথা বলছেন, আবার এই গণভোটটাকে আবার আপনি বলছেন যে যদি বিপক্ষে যায় তাহলে। আমি বলছি যে যারা ঐক্যমত কমিশনে বসছেন এতদিন তর্ক, বুঝতে পারছেন আপনি কি বিষয় নিয়ে, ধরেন 20% যদি এর বিপক্ষে ভোট যায়, তো যদি হেরেই যান তাহলে কি হলো? না, 100% গেলে তো পার্লামেন্ট আছে না। না, তার মানে কি আপনি জুলাই যে স্পিরিট হেরে যাওয়া মানে তো যে আপনারা আসলে জনগণকে আপনি তো থিওরিটিক্যাল প্রশ্ন করছেন হেরে যাবে। যদি জনগণ জুলাইয়ের এই আকাঙ্ক্ষাকে ঠিক না মনে করেন, এটা তো মানে ঠিক না মনে করলে আপনি জনগণের প্রথমত জনগণের রায় নিশ্চয়ই তার আকাঙ্ক্ষা ভিন্ন আছে, 1। 2 নম্বর হচ্ছে যে
আপনার একই সাথে একটা পার্লামেন্ট আছে, পার্লামেন্টে তো জনগণই নির্বাচন করছে না, তো সেই পার্লামেন্টের কাছে তো জনগণের সভরেন পাওয়ার সেখানে প্রয়োগ করার জায়গা আছে। কেউ বিপক্ষে কোনো ভোট দিবেন এটা আপনি কেন ধরে নিন? বিপক্ষে ভোট তো থাকতেই পারে, সেটি কি আপনার ইস্যুটা কি? আপনার ইস্যুটা হলো যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা, ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হলো কিভাবে আমরা আগায় নিব, এই তো আপনার। না আপনি খেয়াল, আমি আবার পরিষ্কার করি, দেখুন হ্যাঁ না ভোটই হচ্ছে, একটা ইস্যুতে হচ্ছে জুলাই আমি আবার একটু শেষ করি, জুলাই জাতীয় সনদের আপনি পক্ষে না বিপক্ষে? জুলাই জাতীয় সনদের আমরা আলোচনা আবার ফিরছি, তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। সনদকে আপনি দর্শক ছোট্ট একটু বিরতির পর আবার ফিরছি আলোচনায়। ওনার একটু বলি। আবার স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব জুনায়েদ সাকি, একটু আপনার কাছ থেকেই করি, যেটি আমরা এর আগে আপনি হয়তো কিছুটা উত্তর দিতে চাইবেন, তারপর একটু ছোট করে জানতে চাই, একই প্রশ্ন পাশাপাশি রেখে যাই। যেটি বলছিলাম যে ভারতে পররাষ্ট্র সচিব তিনি সাংবাদিকদেরকে একটি কথা বলছিলেন, ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি ইলেকশন দেখতে চায়। এটাকে আসলে ভিন্ন কোনো বার্তা দেয় কিনা, অর্থাৎ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ চায় বলে মনে করেন কিনা? দেখুন, পরিষ্কার বক্তব্য, জুলাই গণ অভ্যুত্থানের মানে রায় যদি বলেন, জনগণের রায়, যে আমরা আমাদের দেশের রাজনৈতিক মানে নির্ধারণ করব, বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। ফলে এইটা যে কোনো স্বাধীন সার্বভৌম দেশের এখতিয়ার, কর্তৃত্ব, এবং এইখানে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের এই অর্জনটা করেছি। এখন ধরেন বিভিন্ন দেশ বিভিন্ন রকম কথা বলতে পারে, তাদের পর্যবেক্ষণ করার অধিকার আছে, এটা গ্লোবালাইজড দেশ, আপনি বলতে পারেন এক দেশ সম্পর্কে। কিন্তু আমরা তো দেখি এক এক দেশ মানে তাদের নীতির কত দ্বৈততা থাকে, কত মানে দ্বিচারিতা থাকে, কিভাবে তারা একমুখে গণতন্ত্রের কথা বলে আরেকদিকে গণহত্যা সমর্থন করে, গণহত্যায় পেট্রোনাইজ করে, তাকে অস্ত্র সরবরাহ করে, গোপন সহায়তা করে, নিজের পাপেট সরকার টিকিয়ে রাখতে চায়। ফলে এগুলো আছে, এটা থাকবেও। আমাদের যেটা দরকার, মনে রাখা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের মানে ভিত্তিটা কি, মূল শক্তির জায়গাটা কোথায়? আমাদের জনগণ। সেই জনগণ যখন ঐক্যবদ্ধ থাকবে তখন আমরা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা সবচেয়ে শক্তিশালী থাকবো। জনগণকে ঐক্যবদ্ধ রাখা যায় কিভাবে? এমন একটা রাজনৈতিক ব্যবস্থা যেটা জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারে, জনগণ সেই রাজনৈতিক ব্যবস্থার অংশীদার মনে করে, সকল পক্ষই একটা অভিন্ন রাজনৈতিক ব্যবস্থার অংশীদার মনে করে। শেখ হাসিনা যে রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেছিল তাতে সে বাকি নিজেকে রেখে বাকি সব পক্ষকে এই ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে রাষ্ট্র বেশিরভাগ মানুষকে তার বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এইটা ভায়াবল ছিল না। বাংলাদেশে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে যাচ্ছি, এই জুলাই জাতীয় সনদে যার প্রতিফলন আছে, সেই ব্যবস্থা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করবে, একটা ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করবে। সেইটা করবে বলে আমরা ভরসা রাখি যে আমাদের জনগণ আমাদের রাজনৈতিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে ঐক্যবদ্ধ থাকবেন এবং আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। বিভিন্ন দেশ বিভিন্ন কথা বলবে, বাংলাদেশ ইন এ ট্রানজিশন, গণতান্ত্রিক ব্যবস্থার উৎকর্ষ রূপ বাংলাদেশ প্রদর্শন করেই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। ফলে অনেক দেশ এখন আমাদের নির্বাচনের কমতি ঘাটতি কতটা আছে সেটা সব দেশ সম্পর্কে সব দেশ বলতে পারে। কিন্তু জি, একটু যেতে চাই মার্জিয়া মমতাজ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, তিনি আরেকটি মন্তব্য করেছেন, এই নির্বাচনকে তারা মানে বাংলাদেশের মানুষ কিভাবে মূল্যায়ন করবে সেটির একটি বিষয়, আবার বাইরের লোকজনও মূল্যায়ন করবে। তিনি তার ভাষায় বলছেন যে এটি কেবল অভ্যন্তরীণ বৈধতার প্রশ্ন নয়, বহির্বিশ্বেরও বৈধতার প্রশ্ন, অর্থাৎ বাংলাদেশের সামনের যে নির্বাচন আসবে। দেখেন, যে কোনো গণ অভ্যুত্থানের পরেই ফোকাস একদিকেই থাকে। হ্যাঁ, তার উপরে যেখানে আওয়ামী লীগ থেকে বারবার অনেক ধরনের দাবি করা হচ্ছে যে এখনও হাসিনা প্রধানমন্ত্রী আছেন, তিনিও বারবার এই ধরনের দাবি করছেন। এরপরে ডক্টর ইউনূসের এই সরকারটার বৈধতা নিয়ে, সাংবিধানিক বৈধতা নিয়ে অনেক ধরনের বিতর্ক তোলার চেষ্টা করা হচ্ছে। তো সেখানে পর্যবেক্ষক থাকবে, পর্যবেক্ষণ হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বরং যার স্বচ্ছতা থাকবে সে তো চাইবে যে হ্যাঁ, মানুষ আসুক, দেখুক, আমাদের স্বচ্ছতা প্রমাণ হয়ে যাক। আমি এখানে কোনো সমস্যা দেখি না। নির্বাচন কমিশন এরই মধ্যে সে ধরনের আমন্ত্রণ জানিয়েছে অনেক। জি জি, কিন্তু এই ধরনের কি এক ধরনের বার্তা দেয় যে আসলে কেবল দেশের জনগণ চাওয়াটাই যথেষ্ট নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হতে হবে নির্বাচন, সেরকম কিছু ইঙ্গিত দেয়? স্বীকৃত বলতে স্বীকৃতির তো দরকার আছে, তাই না? হ্যাঁ, কিন্তু এই স্বীকৃতির কি এমন অধিকার আছে যে এই স্বীকৃতি না পেলে নির্বাচন বাতিল হয়ে যাবে? সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। যদি সেই জায়গাটা না থাকে, অবজারভেশন হোক, অবজারভেশন থেকে কমেন্টস আসবে, ফিডব্যাক আসবে, তাই না?
আমার সাথে এটা তো একটা আসলে পয়েন্ট দেখি। যুক্ত করি। 14 সালে কোথায় ইনক্লুসিভ ইলেকশনটা ছিল, 18 সালে মধ্যরাতের ভোট ডাকাতিতে কোথায় সেই সুষ্ঠু নির্বাচনের প্রশ্নটি ছিল, 24 সালের একতরফা আমিরামি নির্বাচনে কোথায় সেই ইনক্লুসিভ ইলেকশনের আওয়াজটি ছিল। তো সেইটা মানুষ এটাও কিন্তু বিচার করে যে কে কোথায় কোন জায়গায় কি অবস্থান গ্রহণ করেন। জি, জুলবার হেলাল, একটু আপনার কাছে জানতে চাই, এটি নিশ্চয়ই তাদের মন্তব্যগুলো তো পাশাপাশি রয়েছে, যদি যুক্ত করতে চান। পাশাপাশি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে চাঁদাবাজি বাড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিম। একটু আপনার মন্তব্য জানতে চাই। এখন তাহলে তো ওনাদের সাথে নিতে হবে, চাঁদাবাজি কমবে, চাঁদাবাজি তো হবে। যেহেতু উনি বলছে যে বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে চাঁদাবাজি বাড়বে, তাহলে তার বিপরীত কথা, সে উনি আসলে চাঁদাবাজি কমবে, তার মানে চাঁদাবাজি বন্ধ হবে না। ক্ষমতায় যাওয়ার জন্য এরকম কথা অনেকে, মানে ক্ষমতায় উপভোগ করবার জন্য অনেকে কথা বলে। আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি মার্জিয়া দেয়ার বিরুদ্ধে। শরিয়া আইন, এই শরিয়া আইন কি আপনার রাষ্ট্রীয় পর্যায়ে না কমিউনিটি পর্যায়ে মানা হয়? ইসলাম কি বলে এই প্রশ্ন উনি হয়তো এখন উত্তর দিবেন না। আপনি একাডেমিক বিশ্লেষণে আপনার যারা বিশেষজ্ঞ তাদের কাছে জিজ্ঞেস করবেন, শরিয়া আইন কি কোনো রাষ্ট্রের জন্য প্রযোজ্য না কমিউনিটির জন্য প্রযোজ্য? কারণ ইসলাম এ রাষ্ট্র ধারণা আছে কিনা, এটা আমার একটা প্রশ্ন। ইসলাম রাষ্ট্র ব্যবস্থা ইসলামে আছে কিনা, যদি থাকতো তাহলে পৃথিবীর অনেক দেশে এখনো ইসলামিক রাষ্ট্র পাওয়া যেত, তাই না? পৃথিবীর কোনো একটা দেশেও ইসলামিক রাষ্ট্র নেই। যেহেতু আমি মনে করি, বা আমিও আমার স্কুল অফ থট থেকে মনে করি যে ইসলাম রাষ্ট্র ব্যবস্থা ইসলামে নেই। কারণ রাষ্ট্রের একটা বাউন্ডারি থাকে, অনেকগুলো কারণের একটা রাষ্ট্রের একটা বাউন্ডারি থাকে। ইসলামে কি কোনো বাউন্ডারি আছে? ইসলাম হলো অ্যাক্রস দ্য গ্লোব, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, একটা উম্মা গঠন করবে। সেই উম্মা শরিয়া আইন অর্থাৎ কোরআনের আইন, হাদিসে যে ফিকা শাস্ত্রে যে সমস্ত আইন ইমপ্লিমেন্ট করার কথা সেইগুলো মানবে। তো রাষ্ট্রে কি শরিয়া আইন মানতে হবে, এটা একটা প্রশ্ন। এবং ইসলাম রাষ্ট্র ব্যবস্থা আপনার জায়েজ বলে মনে করে কিনা, ইসলামের রাষ্ট্রের কোনো ধারণা আছে কিনা, ইসলামের রাষ্ট্রেরই কোনো ধারণা আমার বক্তব্য এটা নেই। আর একটা কথা উনি বললেন যে এখানে বখতিয়ার খলজি বা কি জানো বিন কাসেম বা অলি আল্লাহরা এসছেন বিজয়ী শক্তি হিসেবে, ইসলাম এইভাবে তিনি বলতে চেয়েছেন। এই ইতিহাসটা আমি মনে করি যে ইউরোপিয়ানরা এই ইতিহাসটা ইসলামের আগমনকে ড্যামেজ করার জন্য এই খণ্ডিত একটা রূপ দিয়েছে। ইসলামের এই আরব বণিকরা প্রথম এই উপমহাদেশে আছে, আরব বণিকরা, ব্যবসায়ীরা, তারা এখানে এসে বিয়ে শাদী করে, সেটেলড হয়। বিভিন্ন আপনার ওলি আল্লাহ, দ্যাট মিনস সাধক, তারাও এসছেন, এসে এখানে থেকে গেছেন। তাছাড়া আরও অনেক সমাজ সংস্কারক এখানে এসেছেন, অনেক ইসলামিক সমাজ সংস্কারক এখানে এসেছেন। আবার বিজয় বেশে অনেকে এসেছেন, তারা সবাই এখানে সেটেলড হয়ে গেছেন। শুধুমাত্র যদি বলেন যে ইসলাম এখানে বিজয়ী মানে তরবারি নিয়ে এখানে এসছে বা আপনার অলি আল্লাহ পীর ফকিররা এসছেন, তা না। এখানে মুসলমান ব্যবসায়ীরা এসেছে, মুসলমান ইন্টেলিজেন্সিয়া, তারাও এখানে এসছেন, এখানে এসে তারা সেটেলড হয়ে গেছেন। তাই আমি বলছি যে ইসলাম সম্বন্ধে আজকে এত বক্তব্য দিতে হচ্ছে যে যেহেতু জামাতে ইসলাম গত কিছুদিন ধরে এমন বক্তব্য দিয়েছে যে ইসলাম পরিবর্তনশীল ধর্ম, ইসলাম বিবর্তনশীল ধর্ম, ইসলামে অ্যাডাপ্টেশন আছে। তারপরে ডাকসু নির্বাচনের সময় যে কথাটা উঠছিল যে আপনি বাংলাদেশ জামাতে ইসলামী নাম দিবেন, ইসলামী ছাত্র শিবির নাম দিবেন, আর সেখানে আপনি হিজাব করবেন না এমন একটা ছোট বোনকে আপনি ইলেকশন করতে নমিনেশন দিবেন, তাহলে ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। তখন আমাকে জামাতের একজন লোক বলল যে আপনার হেজাবটা তো ইসলাম কি যায়, মানে ফরজ। আমি তো অবাক হয়ে গেলাম, যেটা কি বললো। সুতরাং আজকে ইসলামে যে নতুন নতুন বয়ান দেওয়া হচ্ছে, এইগুলো কিন্তু সম্ভবত সনাতন ধর্মেরও একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনার ইসলামী ছাত্র শিবিরের গঠনতন্ত্র যদি পড়েন তখন, বা জামাত ইসলামের গঠনতন্ত্র যদি পড়েন, দেখবেন সেখানে বলা হচ্ছে যে ফরজ এবং ওয়াজিব অব্লিগেশন যে আছে, যেগুলো প্রেয়ার আছে, এগুলো করতে হবে। তাহলে সনাতন ধর্মের ওই ভাই কি সেই অব্লিগেশনগুলো মানেন, আমাদের যে ফরজ ওয়াজিবগুলো মানেন? অতএব এই যে আমরা বলি না যে রাজনীতিকে ধর্মের ব্যবসা না, এটা রাজনৈতিক ব্যবসা। ধর্মকে কম্প্রোমাইজ করতেছে রাজনীতির সাথে,
ধর্মের যে শৃঙ্খলাগুলো আছে সেটাকে কম্প্রোমাইজ করতেছে রাজনীতির স্বার্থে। এইটা হলো আপনার ধর্মকে নিয়ে রাজনৈতিক ব্যবসা করা। শেষ করতে হচ্ছে আজকের আলোচনা। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।